যেমনটি আমি আপনাকে প্রথমে বলছি আপনার ওয়াইফ সাত যেমনটি আমি আপনাকে প্রথমে বলেছি আপনার ওয়াইফ 7 সপ্তাহের প্রেগনেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, উনি সম্ভবত এশিয়ান, এখানকার নয়, তাই না? জি, বাংলাদেশে। আদনানের কথায় সামান্য হাসলো সেই তরুণ ডক্টর। সে হেসে পরিষ্কার বাংলায় বলল, আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি, দয়া করে উত্তর দেবেন। জানেন তো, ডাক্তার এবং উকিলের মাঝে কোনো কিছু লুকিয়ে রাখতে নেই। এবারেও আদনান পরিষ্কার বাংলায় ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, সে হলে আমি পছন্দ করি না ডক্টর। আপনার ওয়াইফকে আপনি আটকে রেখেছেন, তাই না? নো, উই আর ম্যারিড। বাংলাদেশ ওর কেউ নেই, আমার বিজনেস এখানে। সো শি ইজ হিয়ার উইথ মি, লিভিং হ্যাপিলি। ওনার শারীরিক কন্ডিশন কিন্তু ভিন্ন কথা বলছে মিস্টার ডেনিজ। সি ইজ ট্রাভেলিং ফর এ লং ডেজ। আপাতত আপনার স্টোমাক ওয়াশ করা হয়েছে। ওনার যা শারীরিক কন্ডিশন, তাতে এখানকার ওয়েদারে উনি খাপ খাওয়াতে পারছেন না, এবং ওনার খাবার এবং এখানকার খাবার ওনার স্যুট করছে না। প্রেগনেন্সির জন্য এমনিতেও একজন গর্ভবতী নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। সি জাস্ট কান্ট কিপ আর হেয়ার। আমি স্পটে দেখেছি কফি খাওয়ার পর প্রাণের মুখ কিছু একটা বের হতে। ইজ দ্যাট পয়জন? আমি শিওর নয়, তবে আমার ধারণা পেশেন্টকে ধীরে ধীরে ড্রাগস দেওয়া হয়েছে। ডাক্তারের কথায় চেঁচিয়ে উঠে আদনান উঠে দাঁড়িয়ে টেবিলে একটা শক্তপোক্ত থাবা দিয়ে বলে, হোয়াট? ইট কুড বি পসিবল। আমি কিন্তু ব্লাড টেস্ট করতে দিয়েছি, সকালের মধ্যেই রিপোর্ট চলে আসবে। অল আই ক্যান টেল ইউ নাও, প্রে ফর হার। ড্রাগস রিয়েকশনের ওনার বিক্রিয়া হয়েছে, ওনার বেবি ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। শি ওয়াজ কিডন্যাপড ফর আ লং টাইম। আদনানের কথায় চিন্তার ভাঁজ পড়লো তরুণ ডাক্তারের কপালে। সেও সন্ধিহান হয়ে জিজ্ঞেস করলো, কতদিনের জন্য? প্রায় 1 মাস যাবত। আই থিঙ্ক ড্রাগসের পাশাপাশি ওনাকে পয়জন ইনজেক্ট করাও হয়েছে, বুঝলেন? আচ্ছা, উনি কি প্রায়শই কিছু ভুলে যান? খাবারে অরুচি, ঘুমোতে প্রবলেম, হ্যালুসিনেশন, এই ধরনের কিছু? আমার আরও কিছু টেস্টের প্রয়োজন। ফ্যাল ফ্যাল করে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে আদনান। হাত পা কেমন যেন অসাড় লাগছে, কিন্তু ডাক্তারের কথায় আদনানের সামনে ভাসলো কিছু মুহূর্ত যখন প্রাণ রীতিমতো ওর সঙ্গে ঝগড়া করেছে কিংবা দুষ্টুমি করছে। সে হুট করে ভুলে যাচ্ছে খাবারের অনীহা তো প্রথম থেকেই ছিল, তবে এইসব কবে হলো? দু হাতে টেনে ধরলো মাথার চুল। একটা শ্বাস ফেলে আকুলতা নিয়ে জিজ্ঞেস করে আদনান, প্রাণ ঠিক হয়ে যাবে তো ডক্টর? আই হোপ সো মিস্টার ডেনিজ। স্মৃতিচারণে ধ্যান ভাঙলো প্রাণের স্পর্শে। স্টাডি রুমে দরজায় সে দাঁড়িয়ে আছে, দু চোখে ঘুমে ছুলো। আদনানের কাছে এগিয়ে আসতে ওকে নিজের কোলে বসিয়ে নেয়। প্রাণের মাথাটা পড়লো আদনানের ঘাড়ে, ছোট্ট শরীরটা ঠাঁই পেল ওর চড়া বক্ষে। এলোমেলো চুলে আঙুল বুলিয়ে বলল, উঠলে কেন? তুমি চলে এসেছো কেন? আমি মিস করছিলাম তোমায়। কাজ ছিল, চলো এখন রুমে যাই। না, আমি এভাবেই ঘুমাবো। ইয়ার উইশ মাই কমান্ড, প্রাণ পাখি। অধরের ছোট্ট পরশ দেয় প্রাণের উষ্ণ কপালে, তবে তার আগেই ফের ঘুমিয়ে পড়ে প্রাণ। স্বামীর সঙ্গে মেলামেশা করলে পদ্ধতি বের করবে। আফা, হের যে দোকানদারে কইতে শরম করে। আপনার স্বামীর বয়স কত? প্রয়োজনে সরকারি হাসপাতাল থেকে নেবেন, ওখানে ফ্রিতে জন্মবিরতিকরণ ওষুধ সহ অন্য পদ্ধতিও ফ্রি দেয়। আপনাদের যেটা ভালো লাগবে মেলামেশার সময় ব্যবহার করবেন। নিজের শরীরটাও তো দেখতে হবে নাকি? এবারে মেয়েটি মলিন শাড়ির আঁচল মুখে গুজে ফিক করেই হেসে পড়ল। বাচ্চার বাপে পদ্ধতি করলে মজা পায় না। অনেক কষ্টে নিজের হাসি চাপলো অপরূপা, সেই সঙ্গে বাকরুদ্ধ হলো। সে এসেছে শ্রীমঙ্গল। ক্যাম্প চেয়ারে বসে আজকের দিনের শেষ রোগিণীটির হিস্ট্রি নিচ্ছিল। গায়ে সব সময় মতো সাদা অ্যাপ্রন, ওয়াইন রঙা চুলগুলোকে সুন্দর করে বিনুনি গাঁথা, পরনে সবসময়ের মতন কুর্তি, গলায় 2 প্যাচ দিয়ে ওড়না, পায়ে লেডিস স্নেকার্স। চারিদিকে জঙ্গলে ঘেরা এক গ্রামে, তবুও
তাঁবু টাঙিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওদের হাসপাতাল থেকে। 5 দিনের সফরে আজ দ্বিতীয় দিন। প্রচুর রোগী এসেছে। বর্তমানে যে মেয়েটি ওর সামনে বসা তার বয়স বেশি না, 16 বা 17, অথচ 3 বাচ্চার মা হয়ে গিয়েছে সে এবং আরেকজনের অপেক্ষায় দিন গুনছে। মেয়েটির নাম সোমা। স্নেহভাজন গলায় সোমাকে বলল অপরূপা। কিছুদিন তোমার স্বামীকে একটু কম আরাম নিতে বলবে, বুঝছো? 4টা বাচ্চা তো কম বয়সে, তোমার জন্য ক্ষতিকর। আমি বলছি না বাচ্চা নিও না, কিন্তু কিছু বছর পর আবার বাচ্চা নেবে। ততদিন ছোট সোনামণিরা বড় হয়ে যাবে, তুমি একটু বিশ্রাম পেলে। আমাদের শরীরেও বিশ্রামের প্রয়োজন হয়। এরপর তুমি সরকারি হাসপাতাল থেকে জন্মবিরতিকর পিল খাবে, যদি তোমার হাজবেন্ড কিছু ব্যবহার করতে না চায়। আচ্ছা ডাক্তার আপা। অপরূপার কথায় সায় জানালো সোমা। গর্ভকালীন সময় একদম শেষ পর্যায়ে আছে সে। প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বারবার গর্ভধারণের কারণে নারীর মৃত্যু সহ নানা ধরনের শারীরিক জটিলতা প্রচুর। মূলত এই জন্যই তার এখানে আসা। রোগিণীটিকে বেশ কিছু ওষুধপত্র লিখে দেয় এবং বুঝিয়ে দেয় অপরূপা। সোমা বেরিয়ে যেতেই চেয়ারে হেলান দিয়ে বসলো অপরূপা। ডাক্তারি প্রফেশনে না এলে জীবনের অনেক বিনোদন মিস হয়ে যেত ওর। সন্ধ্যা হয়ে এলো, হোটেলে ফেরারও কোনো উপায় নেই। ওরা সবাই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করছে। এখানেই থাকো, পেশেন্ট দেখো এবং ঘুমিয়ে যাও। পুরো ব্যাপারটি ভীষণ থ্রিলিং লাগলো অপরূপার। রোগী দেখা শেষ হলে ক্যাম্প থেকে বাইরে এলো সে। একটু হাঁটাহাঁটি করা দরকার। 1 কাপ কফির জন্য মনটা আঁকুপাকু করছে। বাইরে বেরোতেই দেখলো ওদের মেডিকেলের সিনিয়র ডক্টর হোসেনের সঙ্গে হেসে হেসে কথা বলছে অরণ্য। পরনে কালো পলো টি শার্ট, কালো জিন্স, রোদ চশমাটা ঝোলানো টি শার্টের সঙ্গে, পায়ে কালো জুতো, একেবারে ফিটফাট হয়ে সে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। তড়িৎ ফিরে যেতে উদ্যত হয় অপরূপা। এই পিশাচটার সাথে ওর কোনো কথা নেই, না চাইতো হাত চলে গেল ছোচে। মনে পড়লো সেই মুহূর্ত। ছাদের মেঝেতে দুজনে চুম্বনরত ছিল অনেকটা সময়। তার চেয়ে বিশ্রী রকম ব্যাপার অপরূপা সেই চুম্বনে বাধা দেয়নি। ডক্টর ইভনাথ। স্যারের ডাকে পালাতে পারে না অপরূপা। অপ্রস্তুত ভাব নিয়ে এলো সেখানে। There she is. Okay, Mr. Joyer. It was pleasure meeting you, ডক্টর ইভনাথ। আপনারা ক্যাম্প থেকে ফিরে ডিনারে আসুন না। অরণ্যের সঙ্গে করমর্দন করে জন্য হাত এগিয়ে দিয়ে বললেন তিনি। অরণ্য নিজেও আন্তরিকতার সহিত গ্রহণ করে ওনার আমন্ত্রণ। এনি টাইম স্যার। ওকে ডক্টর ইভনাথ, আজকের মতো আপনার ছুটি। বলে প্রস্থান করলেন তিনি। ডক্টর হোসেন চলে যেতে অপরূপাও ওইখান থেকে পালিয়ে আসতে চায়। কোনো কথা না ও বলে না অরণ্যর সঙ্গে। রসিকতাও করে অরণ্য। হাই, আপনি এখানে কেন? চলুন বনের ভিতরে গিয়ে বলি। যা বলার এখানেই বলুন, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এখনো রেগে আছেন? রেগে থাকার মতো কাজ কি করেছেন আপনি? বাচ্চাদের মতো ঠোঁট ফুলে উত্তর দেয় অরণ্য। না, করিনি। কটমুটি তাকালো অপরূপা, এরপর চিবিয়ে চিবিয়ে বলল। বেশ, তবে আমার সামনে থেকে যান। অপরূপার হাত টেনে ধরল অরণ্য। ততক্ষণে ঘনিয়ে এসেছে সন্ধ্যা। এছাড়া আশেপাশে গাছপালার অধিক থাকায় একটু বেশি অন্ধকার নামলো বুঝি। প্রায় মিনিট 10 খেটে অরণ্যর গাড়ির দেখা পেল ওরা। ততক্ষণে হাঁপিয়ে উঠেছে অপরূপা। গাড়ির কাছে আসতেও এক গুচ্ছ হোয়াইট লিলির তোড়া এগিয়ে দেয় অরণ্য। এরপর অপরাধীর মতো মাথা নত করে বলল, সেদিন রাতের জন্য আমি দুঃখিত অপরূপা। আমি জানি না কিভাবে এক্সপ্লেইন করলে আপনি মানবেন, কিন্তু আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ইট ওয়াজ জাস্ট হিট অফ দ্য মোমেন্ট, নাথিং এলস। আপনি আমাকে চরিত্রহীন ভেবে নেবেন না। অরণ্যের অনুতপ্ততা দেখে কি বলবে বুঝে পেল না অপরূপা। আপনি এটা বলতে এখানে এসেছেন? না মানে হ্যাঁ। এবার আসুন তবে। আপনার কাজ আছে কোনো? না। আমার সঙ্গে এক জায়গায় যাবেন? আচমকা অরণ্যর এরকম ব্যবহারে সন্দিহান গলায় জিজ্ঞেস করে অপরূপা। কোথায়? অপরূপার প্রশ্নে আহমক বনে গেল অরণ্য। সেও কি কম কি চায় কিসে, তাতে তৎ পিছে বলল। আপনি শাকচুন্নি, আমি পিশাচ। বাসর তো আর জমিনে হতে পারে না। গাছের উপর নিয়ে যাব আপনাকে, তারপর বাসর করব। আপনার চরিত্রে গন্ডগোল আছে, বুঝলেন? বলে ফের হাঁটা ধরে অপরূপা। আচ্ছা সরি, আপনাকে পদ্মবিলে নিয়ে যাব। এবার তো যাবেন? সেদিনের অ্যাপোলজি হিসেবে আমার তরফ থেকে উপহার। হাসি ফুটলো অপরূপার ছোচে। গাড়িতে বসে বলল, চলুন, কিন্তু আমাকে 1 কাপ কফি খাওয়াতে হবে।
অরণ্য এসে ড্রাইভিং সিটে বসে বলল। আপনাকে আজ ওয়ার্ল্ডের বেস্ট কফি খাওয়াবো। শুনশান রাস্তায় বনের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে অরণ্যর গাড়িটা, অথচ ছায়ার মতো ওকে অনুসরণ করে চলা গাড়িটার দিকে একবার খেয়াল করলো না। সর্পিল রাস্তায় এঁকে বেঁকে ছুটতে থাকা অরণ্যর কালো গাড়িটার গতি ঘন্টায় 50 মাইল, প্রায় আধার ভেদ করে ছুটে চলা গাড়িটি পাহাড়ি রাস্তায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে প্যাসেঞ্জার সিটে বসা অপূর্বা ভুলেও দৃষ্টি মেলাচ্ছে না অরণ্যের সঙ্গে। কোথাও থেকে এসে ভর করেছে লাজুকতা। ইস, পিশাচ লোকটা কেমন মুখের উপর বুলি দিয়েছে, ওকে গাছে উঠে নাকি বাসর করবে। তারপর থেকে মিটমিট করে হেসেই চলেছে ও। ব্যাপারটা কল্পনা করে ফের একচোট হাসলো। বাসর, তা আবার গাছে? এই লোক ওকে পাগল বলে। তাহলে সে নিজে কোন জাতের আহামক? আচমকাই শুনল অরণ্যর কণ্ঠস্বর। সুকুচকে ওর দিকে তাকিয়ে সন্ধিহান হয়ে জিজ্ঞেস করল। আপনি যে পাগল সেটা আমি জানি, কিন্তু একা একা হাসছেন কেন? কেন? আপনার গাড়িতে বসে হাসতে পারুন, ট্যাক্স দেওয়া লাগে নাকি? আপনার জন্য আজ কোনো কিছুর বারণ নেই। ভুলের মাসুল স্বরূপ আপনার সব কথা মেনে নেওয়া হবে। আচ্ছা, আজ রাতে না ফিরলে কোনো প্রবলেম হবে? না, কিন্তু আপনি তো বললেন পদ্মবিল দেখাবেন। এখন কোথায় যাচ্ছি আমরা? জঙ্গলে রাতে থাকবেন নাকি? আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং। কিন্তু অন্ধকারে পদ্মবিল দেখবেন কিভাবে? নাকি আপনি শাকচুন্নি বলে অন্ধকারে দেখার ক্ষমতা রূপ প্রাপ্ত করেছেন? আমি তো মানুষ, অন্ধকারে দেখতে পাই না। ফের ওকে শাকচুন্নি বলতে গাল চিরবির করে উঠে অপরূপার। সেই কম কিসে যায়? আপনি পিচাস। পিশাচ না বলে পিচাস। বলার কয়েক সেকেন্ডের মধ্যে অরণ্য অপরূপা একসঙ্গে বলে বসল। পিশাচ। পিশাচ। এর হাসিতে ফেজে পড়লো দুইজনে। গাড়ির নিস্তব্ধতা ভেঙে অপরূপা খিলখিলিয়ে হাসিতে তাল মেলালো অরণ্য। এরপর দুজনেই স্বাভাবিক কথাবার্তা শুরু করলো। দৃষ্টি রাস্তার দিকে রেখে জিজ্ঞেস করে অরণ্য। আপনি ওকে গাজীপুরে ছিলেন কেন? অরণ্যের প্রশ্নে দুজনে মানসপটে ভাসলো পুরনো কিছু স্মৃতি। ওদের প্রথম দেখা হওয়াটা, সেই বিদেশি ছেলেটা যে কি না অরণ্যর মতোই দেখতে, তার সঙ্গে মারামারি সহ বেশ কিছু টুকরো টুকরো স্মৃতি। অন্বেষা নামক পেশেন্টের জন্য তার পাশে বসা মানুষটার পাগলামি হঠাৎই একটু জ্বলে উঠলো বুঝি অপরূপা। হাসি বন্ধ হয়ে গেল চকিতে। বাঙালি রমণী নিজের স্বামীকে অন্য মেয়ের জন্য হাহাকার করা দৃশ্য নিজ চোখে দেখলে জ্বলনি আসাটা স্বাভাবিক। এতক্ষণে স্বাভাবিকতা অপরূপার যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে চিবিয়ে চিবিয়ে বলল, আমার ইন্টার্নশিপ ছিল। ঢাকায় করলেন না কেন? অর্ণ অবশ্য এখনো পরিস্থিতি পরিবর্তন ধরতে পারে। বউ তো তার নতুন, মেয়েদের সংস্পর্শে আগে কোনো দিন তেমন ভাবে আসেনি বলেই তো বুঝলো না ঠান্ডা কণ্ঠস্বরের কারণ। তাতে দাঁত পিষল অপরূপা। পিষে বলল, আমি জানি না, অবশ্য না হলেই হয়তো ভালো হতো। কেন ভালো হতো কেন? আপনি যে গুড বয় সেজে থাকেন কিন্তু আড়ালে কিসব করে বেড়ান, এটা সামনে আসতো না। হো করে হেসে ফেল অরণ্য। তেজরা গলায় বলল, বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস? হতবাক হয়ে অর্ণর দিকে ঘুরে বসে অপরূপা। সিটের উপর দু পা তুলে দিয়ে বাবু হয়ে বসে কটমট করে তাকালো। অরণ্য ওকে কোথায় খোঁচা মেরেছে সেটা বুঝেও না বোঝার ফান করে বলল, আমি কোন দুঃখে জেলাস হব? হতেই পারেন, তখন আপনার স্বামী না হলেও এখন বটে। ইস, নিজেকে আইনে দেখেছেন কখনো? নিজেও সেদিন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলেন, আমি কিন্তু ভুলিনি। দ্যাট ওয়াজ ইনসেইন। ব্যাপারটা কোনোভাবে আমার মেমোরি থেকে ডিলিট করা গেলে ভালো হতো। কিছু কিছু স্মৃতি না থাকাই ভালো। অন্বেষা নামক চ্যাপ্টার ক্লোজ করেছি আমি। আপনি তুলবেন না ওসব। সরু চোখে তাকালো অপরূপা। একটু অন্যরকম গলায় বলল, আপনি মুভ অন করছেন নাকি? আমার মনে হয় আমাদের প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া উচিত। হাজারো হোক, আমি এখন বিবাহিত। পৃথিবীর সব নারী আমার জন্য পরনারী। আমি পরনারীদের কথা মুখেও আনতে চাই না। এবারে হেসে ফেলে অপরূপা। দাঁত কেলিয়ে জিজ্ঞেস করল, তবে আমি পৃথিবীর বাইরে? আমার সঙ্গে তো কথা বলছেন। না। কথাটা বলে হাসলো অরণ্য। অন্ধকার থাকায় ওর গজ দাঁত দেখা না গেলেও ঘাড়ে হাত ঘষলো সেটা ঠিকই বুঝলো অপরূপা। তারপর একটু অন্যরকম গলায় ফের বলল, পরনারীকে চুমু খাওয়া যায় না অপরূপা।
লাজুক হাসলো অপরূপা নিজেও। জানালার বাইরে অন্ধকারে মাথা উঁচিয়ে দাঁড়ানো সারি সারি গাছের দিকে চোখ রেখে লাজুক হেসে পড়ল। ইস, কিসব কথাবার্তা! আমি যাবই না আপনার সঙ্গে, গাড়ি থামান। অপরূপার কথা সত্যি গাড়ি থামিয়ে দেয় অরণ্য। গাড়ির লাইট জ্বালিয়ে দিতেই পরিষ্কার হলো ভেতরটা। জমাট বাঁধা অন্ধকার আলোকিত হলো। সে আলোতে অপরূপা দেখলো বাঁকা হাসছে অরণ্য। হতবাক হয়ে যায় অপরূপা এবং ওকে হতবাক করে দিতেই অরণ্য বলল, ওকে মানে? আপনি নাকি যাবেন না আমার সঙ্গে, সেজন্য গাড়ি থামিয়েছি। ক্যাম্পে ফিরে যান। আপনি? অর্ণব থামিয়ে রাখা গাড়িটাকে হুট করে উদয় হওয়া গাড়িটা ধাক্কা দেয় জোরে সোরে। একটা ধাক্কা দিয়েই আবারও পিছিয়ে গেল গাড়িটা, অর্থাৎ আরেকটা ধাক্কার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে গাড়িটাকে এক নজর দেখে দতে দত চেপে বলল, ও শিট, সিট বেল্ট বাঁধো অপরূপা, ফার্স্ট। আতঙ্কিত হয়ে কথা বলার কথাও ভুলে যায় অপরূপা। কাঁচা হাতে সিট বেল্ট বেঁধে নেওয়ার আগেই গাড়ি স্টার্ট দিয়ে গতি বাড়ালো অরণ্য। কয়েকটি ঠোক গিলে অপরূপা জিজ্ঞেস করে, ওরা কারা? আমি জানি না অপরূপা। এখন? অপরূপার আতঙ্কগ্রস্ত কাপা স্বর কানে যেতেই এক্সেলেটারে চাপ বাড়ে অরণ্য। গাড়ির লাইট বন্ধ করে দেয়ায় ফাঁকে এক নজর তাকালো অপরূপার দিকে। ওর পেলব মসৃণ গালে হাত রেখে গাঢ় অথচ নিরেট গলায় বলল, আমি আপনার কিছু হতে দেব না। চারিদিকে খুটখুটে অন্ধকার। অরণ্যর হাতের ভাঁজে ঢুকে আছে বড়সড় একটা কাচের টুকরো, অথচ সে নির্বিকার ভঙ্গিতে অন্য হাতে অপরূপার হাতে শক্ত পোক্তভাবে চেপে রেখেছে। একটু আগের ঘটনা প্রবাহ মনে করতে কাঁপল অপরূপা। পেছন থেকে ওর ধাওয়া করতে থাকা গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। তীব্র গতিতে ছুটে আসা গাড়িটায় চাকায় আচমকা বুলেটের ধাক্কায় উল্টে গিয়েছে এবং বুলেট ছুঁড়েছে ওরই হাত চেপে রাখা মানুষটা। দ্রুতগামী গাড়িতে নিশানা করে বুলেট ছোড়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়েছে তাদের গাড়িটাও। ধাক্কা লেগে গিয়েছে বড় গাছের সঙ্গে। অপরূপা নিজেও চোট পেয়েছে মাথায়, আর অন্য পাশে জানলার ভাঙা কাচের টুকরো গেঁথে গিয়েছে অরণ্যর হাতে। পুরো ঘটনাটা আরেকবার ভাবতে শিউরে উঠছে অপরূপা। শুনছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এভাবে টানতে টানতে? সামনে একটা রিসোর্ট আছে, আপাতত রাতে ওখানেই যাই। পদ্মবিল আপনাকে পরে দেখাবো, ওকে? আপনার কপালে কি বেশি ব্যথা করছে? আই এম সরি, আমার জন্য এত কিছু হলো। নিস্তব্ধ রাতে মাটির রাস্তা দিয়ে হাঁটতে থাকা একজোড়া অল্প কিছুদিনের বিবাহিত দম্পতি ছুটল কোনো এক অজানায়। আসন্ন বিপদ কিংবা সম্পর্কের পরিবর্তন সম্পর্কে তারা ওকিবহল নয়। ঢাকার হালকা শীতের বাতাস গায়ে লাগতে একটু কেঁপে উঠছে প্রাণ। সে এসেছে ছাদে সবে ভোর 6টায়। ভোরের আলো ফুটেছে একটু আগেই। বুক ভরে শ্বাস নেয় প্রাণ। এই দেশটার সবকিছু ওর আপন। ছাদের একপাশে ঝগড়াঝাঁটি করতে থাকা এক বাল শালিক ইনোয়া কার্নিশে বসে বাসা বানাতে থাকা ব্যস্ত চড়ুই দম্পতি, সবাই ভীষণ আদুরে। শরীর মন সব ভালো হয়ে গিয়েছে ওর। উন্মুক্ত বাতাসটা গায়ে কামড় বসাতে ফের একটু কাঁপল প্রাণ। তারপরে অনুভব করলো পেছন থেকে কেউ একজন পরম যত্নে পাতলা চাদর পেঁচিয়ে দিচ্ছে ওর গায়ে। অবশ্য প্রাণ জানে শুধু চাদর পেঁচিয়ে তার পেছনে দাঁড়ানো ব্যক্তি থেমে থাকবে না। হলো তাই। নিজেও চাদরের মতো বাহুর বেষ্টনীতে আটকালো ওকে। গ্রীবায় মুখ গুজে আদুরে ধমকালো, তুমি নিজের খেয়াল রাখছো না কেন? এই মুহূর্তে ঠান্ডা লাগলে কোনো মেডিসিন নিতে পারবে না। শোনোনি ডক্টর কি বলেছেন তোমাকে? হ্যাঁ জানি, ঢাকার বাতাস এত ভালো কেন বলো তো? তুমি এসেছো তাই। ফাজলামো করবে না। আচ্ছা আদনান, তুমি হঠাৎ এখানে চলে এলে, তোমার বিজনেস? প্রাণে নাকে নাক ঘষে ওকে উছিয়ে নেয় পাঁচা করে। তারপর বলল, তুমি আমার বিজনেস। ইস, ডায়লগ বাজি। নামাও আমায় এক্ষুনি। না প্রাণ পাখি, তুমি খালি পেয়ে এসেছো। ছাদের মেঝেতে ঠান্ডা লেগে যাবে তোমার পায়ে। ইউর বডি স্টিল উইক। কথা বলতে বলতে ছাদের কিনারে রাখা দোলনায় প্রাণকে বসিয়ে দেয় আদনান। নিজের পায়ের জুতোটা খুলে পরিয়ে দেয়, নিজে গিয়ে বসলো প্রাণের পাশে। আদনান বসতেই মাথাটা ওর চড়া বুকে রাখলো প্রাণ। আদনানের হাতটা টেনে নিয়ে রাখলো ওর পেটের উপর। কাপা গলায় বলল, আদনান, আমি যদি মরে যাই ওর নাম রাখবে আয়হান মুনতাসির ডেনিজ।
তুমি নিজেই রেখো। আর এসব কথা বলো না প্রাণ। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। একটু হাসলো প্রাণ, তারপর বলল, আমার মা যখন মারা যায় আমার বয়স তখন 10 বছর। মৃত্যুর আগে আমার মাও বুঝেছিল ওনার সময় শেষ। ওই সময়টাই আমি আমার মায়ের কাছে ছিলাম। একটা গুমোট ভাব থাকতো পরিবেশে, হয়তো একটু আলাদা রকম একটা সুগন্ধ ভাসতো ঘরের বাতাসে। জানো, ইদানিং আমি ওই ঘ্রাণ পাই আদান। আমার ছেলের সঙ্গে হয়তো দেখা হবে না আমার। তুমি ওকে অনাদরে রেখো না, আর বিয়ে করার কথা মোটেও ভাববে না কিন্তু। প্রাণীর মন খারাপ করা কথা হেসে ফেল আদনান। মাথায় আলতো একটা চাটি মেরে বলল, কাল থেকে অফিসে বসবে। সারাদিন কাজ কাম নেই তোমার, আর উল্টো পাল্টা চিন্তা করছো। বাই দ্য ওয়ে, আমার কিন্তু প্রিন্সেস চাই। কমপক্ষে 3টে প্রিন্সেস আসলে তারপর তুমি একটা চ্যাম্পিয়ন আবদার করতে পারো, তার আগে নয়। বুঝলেন ম্যাডাম? সামনে কত খাটুনি আমার। একটা ক্রিকেট টিম আমার চাই। চোখ সরু করে প্রাণ তাকালো আদনানের দিকে, তাকিয়ে বলল, তোমার খাটুনি মানে কি? ও তো আমার পেটে। ওয়াই আর ইউ গেটিং অ্যাংরি প্রাণ পাখি? খাটাখাটুনি তো সব আমারই। আচ্ছা, পেটে করে টানবো আমি আর খাটুনি তোমার? তুমি তা না তো কি, একজনের জন্য অল্প স্বল্প পরিশ্রম হবে? হি ডোন্ট ইভেন নো প্রাণ। বাচ্চা বললেই তো আর বাচ্চা আসবে না। তার আগে বেশ কিছু হার্ড আদরের ব্যাপার থাকে। আদর ছাড়া বাদর আসবে কোত্থেকে? তো অসভ্য কেন? আর তখন কি বললে? আমাকে অফিসে বসতে হবে? ইস, শখের তোলা লাখ টাকা না? আমি কোথাও যেতে পারবো না। তোমার অফিস তুমিই সামলাও। ওকে প্রাণ পাখি, তোমার আদেশ পালনে আদ্যার মুনতাসির সদা নিবেদিত। এনিওয়ে চলো, হ্যাভ ইউর ব্রেকফাস্ট, নয়তো সুগার লেভেল ফল করবে। এই সাত সকালে আমি কিছুই খাবো না এখন। তুমি যাও এখন, আমি আরো কিছুক্ষণ থাকবো। ওকে 5 মিনিটস। কথাটা বলে প্রাণকে রেখে ছাদের দরজার দিকে পা মারলো আদনান। দরজার ওপাশে গিয়ে আড়াল থেকে দেখলো প্রাণকে। চাইলেও বলতে পারতো না তার প্রাণ পাখিকে ইদানিং ও নিজেও বাতাসে ওই রাতের ঘ্রাণ অনুভব করছে, যেই রাতে অরণ্য ওকে ছুঁড়ে ফেলেছিল পাহাড়ের কিনারা থেকে গহীন খাদে। আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুতগতিতে হেয়ার ব্রাশ চালিয়ে সেগুলো পরিপাটি করতে ব্যস্ত আদনান। আবারও ঘাড় ছেড়ে নামতে শুরু করেছে বাদামি চুলগুলো। পেশিবহুল শরীরে আটোসাটো ভাবে লেগে থাকা কালো শার্ট পরা সুদর্শন আদনানকে বিছানায় বসে হাঁ করে দেখছিল প্রাণ। ওর হাঁটাহাঁটি করা নিষিদ্ধ করেছে আদনান। সবে 10 সপ্তাহ চলছে ওর। ইচ্ছে তো করছে ছুট্টে গিয়ে চুলগুলোকে এলোমেলোই করে দেয় প্রাণ। মেজাজটা বিনা কারণে চড়ে যায় ইদানিং। এই ইঁদুরটা রং ঢং করে অফিসে যাবার দরকার কি? এমনিতেই মেয়েরা সারাক্ষণ মাছের মতো ফিনফিন করে, তাহলে এমন ফুল বাপু সেজে অফিসে গিয়ে নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দাবাজি করে। তবে ওর স্বামীটা আসলে সুদর্শন, মেয়েদের দোষ কি লাভ? প্রাণের প্রেমের চরকা ভাঙলো আদনানকে ড্রয়ার থেকে রিভলভার বের করে কোমরে গুজতে দেখে। বেশ কায়দা করে শার্ট উঁচিয়ে রিভলভারটা লুকিয়ে রাখতে দেখে মুখ বাঁকালো প্রাণ। মনে মনে নিজেকেই ব্যঙ্গ করে করলো নিজেকে। দেখতে সুদর্শন হলে কি হবে? মাকাল ফল একটা। সুন্দর চেহারার পেছনে এক হিংস্র মাফিয়া বসবাস করে। আয়নায় প্রতিবিম্বে প্রাণের কপাল কুঁচকে মুখ বাঁকানো দেখলো আদনান। ঠেস দেওয়া গলায় বলল, রিভলভার দেখে স্বামীর প্রতি সব প্রেম শেষ প্রাণ পাখি? মাকাল ফল তুমি একটা। আগে জানলে জীবনেও বিয়ে করতাম না আমি। দেখা যেত। তুমি নিজের 2 নাম্বারই কাজ কারবার বন্ধ করছো না কেন? পুলিশ এসে যেদিন হাজতে নিয়ে যাবে সেদিন আমি তোমায় চিনবো না, একদম ছাড়িয়েও আনবো না। বলবো এই লোক আমাকে জোর করে আটকে রেখেছে রিভলভারের ভয় দেখিয়ে। আমি চিনি না তাকে, শয়তানের নানা এই লোক। ধরে নিয়ে $2 দেন বেশি করে, সব 2 নাম্বারই কাজ হাওয়ায় উড়ে যাবে। হেয়ার ব্রাশটা হাতের ভাঁজে রেখে ঘোরাতে ঘোরাতে প্রাণের সামনে এসে চোখ টিপলো আদনান। ফিচেল গলায় বলল, পুলিশ দেবে কাগজ মেসেজ প্রাণ পাখি, সেখানে আমার কোনো নাম নেই। প্রতিটা প্রপার্টি তোমার নামে। আমি শুধুমাত্র তোমার অ্যাসিস্ট্যান্ট। এবার বলো, পুলিশ তোমার ছেড়ে আমায় কেন ধরবে? আদনানের কথায় হতভম্ব হয়ে চেয়ে থাকলো প্রাণ। লাফিয়ে বিছানা থেকে নামার আগে চোখ গোল করে শীষ বাজালো আদনান। শীষ বাজিয়ে ঘাড় নাড়ে বিছানা থেকে নামা যাবে না এমন হুমকি দিয়েই ব্যস্ত হলো নিজের কাজে। হতভম্ব ভাবটা সামান্য কাটি বিবি প্রাণ বলল, ইঁদুর কোথাকার। শার্ট উঁচিয়ে রিভলভার রেখে ড্রয়ার থেকে বের করলো এক্সট্রা ম্যাগাজিন। পায়ের মোজার ভেতরে রাখলো
কমবাট নাইফ প্রাণকে রাগিয়ে দিয়ে ফের আয়নার সামনে ফিরে গিয়ে রিভলভার, বুলেট ভর্তি ম্যাগাজিন, নাইফ সবকিছু জায়গা মতো রেখে পারফিউম স্প্রে করে ব্লেজার নিয়ে এলো প্রাণের কাছাকাছি। আবার প্রাণের কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, নো স্ট্রিট ফুড, নো স্পাইসি ফুড। বেশি হাঁটাহাঁটি করবে না, বারান্দায় দাঁড়াবে না, নিজে পণ্ডিতি করে রান্নাবান্না করতে যাবে না। স্পেশাল কিছু খেতে মন চাইলে রান্নার লোককে বলবে, প্রয়োজনের সমস্ত প্রসেস তুমি বলে দেবে। ডোন্ট ইভেন গেট ক্লোজ টু দ্য ফায়ার। মেডিসিন নেবে ঠিক মতো, ছাদে উঠবে না। আমি সন্ধ্যার আগে ফিরে আসবো, ওকে? আদনান আহ্লাদে গলে যায় না প্রাণ। এই মানুষটার কত রূপ! এমন একটা হিংস্র মানুষের সঙ্গে সে থাকছে যে কিনা মরণঘাতী অস্ত্র-শস্ত্র নিয়ে চলাফেরা করে। কেন তার এসব করা লাগবে? বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল। তুমি এসব ছেড়ে কেন দিচ্ছ না আদনান? মুহূর্তে বদলে গেল আদনানের কণ্ঠস্বর। প্রেমময় স্বামীর আহ্লাদি গলার স্বর বদলে এলো রাজভারী কণ্ঠস্বর। ধারালো গলায় বলল, উই টকড অ্যাবাউট দিস প্রাণ। আমার কাজের ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। নিজের খেয়াল রাখবে। অ্যান্ড রিমেম্বার, নো স্ট্রিট ফুড। সিয়া আসবে কিছুক্ষণ পর, বাইরে গেলে গার্ডস নিয়ে যাবে। আদনান বেরিয়ে গেল তক্ষুনি। সেদিকে চেয়ে থাকে প্রাণ। ইদানিং মনে কু গায় ওর। কেন বুঝতে চায় না আদনান? চিপ, আমার মনে হয় তুর্য রায়হানকে ছেড়ে রাখা ঠিক হচ্ছে না। কথাটা বলে কাচুমাচু করতে থাকে আসিফ। সে গতকাল এসেছে ইস্তাম্বুল থেকে। ও বেচারা আছে মহাবিপাকে। সপ্তাহ অন্তর যায় ইস্তাম্বুলে। সেখানকার অফিসে দেখাশোনা, সাইট ভিজিটিং, সেগুলোকে ভিডিওগ্রাফির মাধ্যমে আদনানের ফাইনাল ডিসিশন জানানোর জন্য মত উপায়ে তৈরি করা, বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্রের চালানের খেয়াল রাখা, আইন শৃঙ্খলা বাহিনীকে হাতে রাখা, নিজেদের লোকেদের কেউ বিশ্বাসঘাতকতা করছে কিনা সেই দিকেও খেয়াল রাখা। এইসব পুরো সপ্তাহ ব্যস্ত থাকে আসিফ। সেখান থেকে এক সপ্তাহ পর আবার বাংলাদেশে ফিরে আসে, যা রিপোর্ট করতে হয় আদনানকে। এখানে এসে সামান্যতম ভুলেও আবার দাঁত খেঁচানো খায় আদনানের কাছে। তাতে দাঁত চেপে যখন আদনান গরম চোখে করে তাকায়, তখনই কালেমা পড়ে ফেলে আসিফ। জীবনে পাপ তো আর কম করেনি। এই টানটানি জীবনের অত্যাচারে আসিফের চুল পেকে গেছে। আর তার চিফ, সে তো অনাগত সন্তানের খুশিতে দিন দিন তুর্কি নায়কের মতো হয়ে যাচ্ছে। কি দরকার ওর চিফের এত কাজ করার? তুর্কি সিনেমায় যোগ দিলেই তো পারতেন। এত সুন্দর চেহারা আসিফের হলে সে নিশ্চয়ই কারো ঝাড়ি খেত না, বরং সিনেমায় যে সব নায়িকাদের সঙ্গে নাচতো। কিসিং সিনও থাকে সেসব সিনেমায়। নিত্য নতুন হট নায়িকাকে চুমু খেতে পারতো। সেই সব ছেড়ে কাজ বাজের কি দরকার? মনোযোগ সহকারে আসিফের আনা একটা ফাইল দেখছিল আদনান। চেন্নাইয়ে কিছু অস্ত্রের ব্যবসা করতে হবে। কয়েক হাজার কোটি টাকার অস্ত্রের প্রয়োজন সেখানকার একজন মন্ত্রীর। তবে তিনি নাম খারাপ করতে চাননি বিধায় ইন্টারন্যাশনালি খোঁজ করেছেন। ব্যাস পেয়েও গিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পেরেছেন বর্তমানে সেই কুখ্যাত মাফিয়া আদনান মুনতাসির ডেনিস ঢাকায় আছেন। তাই তাকে সঁপেছেন বিলুপ পরিমাণ অস্ত্রের অর্ডার। আন্ডারওয়ার্ল্ডে তার প্রচুর সুখ্যাতি রয়েছে। তার চেন্নাইয়ে সাপ্লাই করা অস্ত্র আসবে মূলত রাশিয়া থেকে। সেই সবের কাগজপত্রই দেখছিল। তখনই আসিফের কথা শুনে ব্যস্ততায় ভাটা পড়ল। আর পড়ল বলেই সরু চোখে চাইল আসিফের দিকে। একটা শুকনো ঠোক গিলে আসিফ, মেক ইট ক্লিয়ার আসিফ, অর্ধেক কথা পেটে রেখে আমার সঙ্গে হেয়ালি করবে না। আমি হেয়ালি পছন্দ করি না। আদনানের অফিস রুমে বেশ কমিয়ে এসি জ্বলা সত্ত্বেও কুল কুল করে ঘামতে থাকে আসিফ। পকেট থেকে টিস্যু বের করে ঘাম মুছতে মুছতে বলল, চিপ, আমার মনে হয় তুর্য রায়হান আন্ডারওয়ার্ল্ডের যোগ দিয়েছেন। আসিফের কথা ফিউ কুচকে থাকা আদনানের যতই আসিফকে বকাঝকা করুক, আসিফে ওর বিশ্বস্ত। হেয়ালি কিংবা অনুমানের ভিত্তিতে কোনো কিছুই সে সচরাচর বলে না। সন্দিহান হয়ে ফের শুধায় আদনান, কেন? তোমার সেটা মনে হলো কেন? ওই তরু মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করেছে কিছুদিন আগে। সম্ভবত 3 তলা থেকে স্বেচ্ছায় লাফিয়ে পড়ে প্যানিক অ্যাটাকের কারণে। তারপর থেকে তুর্য ওর ক্যান্সেল করা সমস্ত শো পুনরায় চালু করেছে। দিনরাত কনসার্ট করে বেড়ায়, আবার মাঝে মাঝেই সে গায়েব হয়ে যায়। তার কোনো হদিস থাকে না। সামথিং ইজি ফিসি চিপ, আমাদের সতর্ক থাকা প্রয়োজন। Keep an eye on him. চিপ, আমার মনে হয় শুধুমাত্র নজর রেখে কাজ হবে না। তাছাড়া তুর্য নাকি সিনেমাতে কাজ করবে। ম্যাডামকে নিয়ে আপনার সাবধান থাকা উচিত চিপ।
তুর্য সুযোগ পেলে ম্যাডামের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাছাড়া কথার মাঝে আসিফকে থামতে দেখে ফের চোখ গরম করলো আদনান। ধারালো গলায় বলল, স্পিক আপ। এটা কোনো সাসপেন্স মুভি চলছে না। তাছাড়া তুর্য আর অরণ্য জুহাইয়ের দুজনেরই মোটিভ সেমই। ওরা আপনার আগে ম্যাডামকে টার্গেট করবে। আমার মনে হয় আপনার ফিরে যাওয়া উচিত চিফ। চিন্তার ভাঁজ পড়লো আদনানের কপালে। প্রাণের শারীরিক শরীরের কথা চিন্তা করে ও অনেকটা রিস্ক নিয়ে বাংলাদেশে থাকছে। অফিসের রেলিংয়ে চেয়ারে গা এলিয়ে বসে আদনান। এতটা নিরাশা বোধ ওর কখনো মনে হয়নি। একটা মাঝারি আকারের রিসোর্টে এসে উঠেছে অরণ্য। হাত কেটে রক্তারক্তি কাণ্ড। এর মাঝেও অন্য হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে অপরূপার হাতটা। মুগ্ধতা নিয়ে সেই বিশাল থাবার মাঝে নিজের হাতখানা দেখছিল অপরূপা। সেই মুহূর্ত কিছু একটা হয়ে গেলেও বুঝি ওর হৃদয় তোলপাড় হলো, নাকি কোনো বন্ধ কুঠুরির দরজা খুলে গেল। সেই আপাসপুচি রিসোর্টের ইনচার্জের সঙ্গে কথা বলতে থাকা অরণ্য জুহাই ডেনিজ পেল না। অবশ্য হৃদগহীনে বহমান মাতাল হাওয়া অনুভব করা যায়। সেই অনুভূতি হয়তো একটু আলাদা রকম। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই কথা বলার ফাঁকে চোখ গরম করে তাকালো অরণ্য। না চাইতো জন্ম নেয়া অধিকার মিশ্রিত সেই শাসনে লাজে রাঙা হলো অপরূপার আদুরে আননখানা। সবকিছু ঠিকঠাক করে হাস্যজ্জ্বল হয়ে অরণ্য বলল, আপনি ঠিক আছেন? মাথা নাড়িয়ে নিজের ভালো থাকাটাকে সায় জানালেন অপরূপা। কিন্তু অরণ্যর হাতের দিকে তাকিয়ে ফের আটকে উঠল। ইনচার্জ অফিসারকে তাড়া দিয়ে বলল, আমার ফার্স্ট এড বক্স প্রয়োজন, ওনার ড্রেসিং করাটা জরুরি। বেশ যত্ন সহকারে অরণ্যের হাতে ব্যান্ডেজ করে দেয় অপরূপা। ওর ওয়াইন রঙা চুলগুলো বারবার বিরক্ত করায় অরণ্য সেগুলোকে পরিপাটি করে কানের পিছনে গুজে দিয়ে বলল, আপনি শাকচুন্নি হলেও ডক্টর হিসেবে ভালো। অরণ্যর ওই সামান্যতম স্পর্শে ভালো লাগার আবেশে আবেশিত হলো অপরূপা। মিটিমিটি হেসে বলল, শুধু কমপ্লিমেন্ট তো চলবে না জনাব পিশাচ, ডক্টরের ফিস ছাড়া ড্রেসিং করাটা শেষ হবে না। অরণ্যই বা কম কিসে। সেও হাসলো। নিজের গজ দাঁতে যখন যেন ছিলিক দেয় ঠিক ততটুকু। এরপর বলল, টাকা তো নেই, সেদিন ছাদের মতো কিছু একটা চাইলে দিতে পারি। ইস, আপনি একটা অসভ্য। আপাতত পদ্মবিলের প্ল্যান ক্যান্সেল। আপনার সঙ্গে বেরিয়ে তো চান নিয়ে টানাটানি লেগে যায়। আপনি আসলেই শুধু বিজনেসম্যান। দুপাশে মাথা নাড়ে অরণ্য। ঘাড়ে হাত ঘষে একটু অন্যরকম গলায় বলল, কিউরিসিটি। অপরূপাও কম যায় কিসে। সেও হাসল নিজের চোল পড়া ভুবন মোহিনী হাসিটা, যেটা সচরাচর কারোর চোখে পড়ে না। অরণ্যর পাশে বসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি মাফিয়া? মানুষ খুন করেন? কেন? আপনার সেটা কেন মনে হলো? এমনিতে। আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে আমাকে ছেড়ে দেবেন? না, আমি লেডি মাফিয়া হয়ে যাব। বলি হেসে ফেলল অপরূপা। তবে অরণ্য এক পলক কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর দিকে। অপরূপার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি সত্যি আমাদের সম্পর্কটা রাখবেন না অপরূপা? অপরূপার হাতে ধোয়া ওঠা 2 মগ কফি। কফিটা সে বানিয়েছে নিজ হাতে। অর্ণ অবশ্য রুম সার্ভিসের অর্ডার করতে চেয়েছিল, কিন্তু ওই মানা করলো। নিজের হাতে বানানো কফি অপূর্বর সবচেয়ে প্রিয়। তাছাড়া কফি বানানোর যন্ত্রপাতি সবকিছু রুমে রাখা ছিল, যার দরুন ঝটপট বানিয়ে ফেলেছে কফিটা। ওদের রুমের সঙ্গে একটা বিশাল বারান্দা আছে। বেলকুনি রেলিংয়ের কার্নিশটা বেশ বড়, অনায়াসে পা ঝুলিয়ে বসা যাবে। অন্য পাশে বিশাল বড় গাছপালায় ভর্তি বন। রিসর্টে জ্বলতে থাকা আলোতে কিছুটা পরিষ্কার হলেও অদূরেই ঘন অন্ধকারে সবকিছু ঢাকা। রাতচড়া পাখি এইখান ওখান থেকে ডানা ছাপছে, সেই আওয়াজও আসছে। এক ধরনের ঝিঝি পোকাদের কলতান শোনা যাচ্ছে। এই ঝিঝি পোকার ডাক অবশ্য অপরূপার জন্য নতুন। ঢাকায় সচরাচর অন্য ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যায়। সে এগিয়ে গিয়ে দাঁড়ালো অরণ্যর পেছনে। সামান্য গলা খাকারি দিয়ে বললাম, আপনার কফি অরণ্য জুহাইয়ের পিশাচ। ঘাড় ঘুরিয়ে অরণ্য তাকালো অপরূপার দিকে। তার ঠোঁটের কোণেও মুচকি হাসি। কফির মগটা নিতে নিতে বললাম, ওয়েলকাম মিসেস অরণ্য জুহাইয়ের পিশাচিনী। কাম সিট হিয়ার।
অর্ণর ওকে করার সম্বোধনে একটা দুটি খেলে গেল অপরূপার চেহারায়। জীবনে 25 বছর পার করেও কিশোরী বালিকার মতো উচ্ছ্বাস অনুভব করে অপরূপা। ভালোবাসা আসলে এমন অদ্ভুত অনুভূতি, পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়াউড়ি কিংবা গলার কাছটায় কিছু একটা আটকে থাকা, নাকি হৃদস্পন্দনে অস্বাভাবিক ওঠানামা। এইসবই প্রেমে পড়ার সহজত অনুভূতি, নাকি স্বামী স্ত্রীর সম্পর্কে অমীক টান। কফি মগ হাতে নিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো অপরূপা। মনের দোলাচল ঝেড়ে কার্নিশটা আবারও দেখলো বেশ উঁচু, লাফিয়ে উঠতে হবে সম্ভবত। অর্ণ তো তাল গাছ, এক লাফে উঠে গিয়েছে, কিন্তু সে ছেলের ছুলে 5 ফুট 3 তার উচ্চতা। লাফে উঠে গিয়েছে কিন্তু সে ছেলে ছুলে 5 ফুট 3 তার উচ্চতা। সে এখানে চলবে কিভাবে? এই বান্দা ওকে কি আসলে শাকচুন্নি মনে করে শুরু করেছে? অসহায় নেত্রে চাইল অন্যদিকে, শুধু হুকুম করেই সে কিনা বসে আছে। অপরূপাকে মূর্তির ন্যায় ঠেয় দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলল অরণ্য, এখানটায় বসুন মিসেস পিশাচিনী। কফির মগ নিয়ে একটু লাফিয়ে বারান্দার কার্নিশে বসার চেষ্টা করে অপরূপা, তবে বসতে তো পারলই না, বরং গরম কফি ছলকে পড়লো তার হাতে, যদিও সামান্য। তবে উদ্বিগ্ন হলো অর্ণ। সেই উদ্বিগ্নতার রেশ হাপিতে করলো নিজের কফি মগ পাশে রেখে লাফ দিয়ে নেমে এলো অপরূপার হাতে, নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে বলল, আপনি আসলেই মাথা পাগল। গরম কফি নিয়ে লাফাচ্ছেন কেন? চিরবির করে উঠছে অপরূপা। অরণ্যর হাত থেকে হাত টেনে নিয়ে জন্য মোচড়াতেই থাকে। মিনমিনি গলায় বলল, কিছু হয়নি। অপূর্বা ছেলে মানুষেতে বিরক্ত হয় অরণ্য। কফির মগটা চোখের পলকে ছিনিয়ে নিয়ে রাখলো বারান্দার রেলিংয়ের কার্নিশে। ফিউ কুচকায় যায় অপরূপার। এই বান্দার আবার হুট করে হলোটা কি? পরপরই নিজের কোমরে অনুভব করে এক শক্তপোক্ত পুরুষালী হাতের, যার ক্রমেই গেঁথে বসেছে ওর কোমরের খাঁচায়। অপরূপার কানের কাছে মুখটি ফিসফিস করে বলে, লেট মি হেল্প ইউ মাই লেডি। দু হাতে অপরূপার কোমর জড়িয়ে ওকে শূন্যে তুলে ফেলে অরণ্য। হুট করেই অসতর্কতার কারণে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে অপরূপা খামচে ধরে অরণ্যর কাঁধের কাজটা। সন্ধিয়ান হয়ে বলল, বারান্দা থেকে ফেলে দেবেন নাকি? টানাটানি করছেন কেন? ছাড়ুন। অপরূপাকে বারান্দার রেলিংয়ের কার্নিশে বসিয়ে দিয়ে অরণ্য বলল, বললামই তো আপনার হেল্প করছি। কফি বানিয়ে দেওয়ার জন্য শোধবোধ করে দিলাম। অপরূপাকে উঠিয়ে দিয়ে অরণ্য বসলো ওর পাশে। ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকালো অপরূপা। ওর হাই ফোবিয়া আছে, পরিটরে আবার যাবে নাকি। তখন নিজের হাতটা আবার অনুভব করলো কেউ একজন যত সহকারে আগলে রেখেছে। অপরূপার হাতটা নিয়ে ভালোভাবে দেখে সন্ধিয়ান গলায় বলল, এখানে কোনো ক্রিম লাগাতে হবে ডক্টর? রুম সার্ভিসে ফোন করলে এনে দিতে পারবে না? কিছুই করতে হবে না। তাছাড়া আমার কফিটা বেশি গরম ছিল না। আমি বেশি গরম কফি খেতে পারি না। ঠান্ডা করে এনেছিলাম। নিজের কফিতে একটা ছোট্ট চুমুক দিয়ে অরণ্য বলল, গুড ফর ইউ। তারপর নামলো নীরবতার প্রহর। অরণ্য চেয়ে রইল নিকোষ অন্ধকারে, আর অপরূপার চেয়ে চেয়ে দেখলো এক সুদর্শন যুবককে, যার সঙ্গে কোনো রূপ আগাম বার্তা ছাড়াই জড়িয়েছে সে। সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখবে নাকি সে? এই মানুষটা আপাত দৃষ্টিতে একজন দুর্ধর্ষ মাফিয়া। অবৈধ বিজনেসের দরুন পাপের রাজত্ব কায়েম রেখেছে সে। তারপরও এই মানুষটাকে মন দেয়া কি ঠিক হবে ওর? অপরূপাকে এক ধ্যানে চেয়ে থাকতে দেখে ঘাড়ে হাত ঘষে সামান্য হাসলো। এরপর কঞ্চ খাতে নামে ফিচেল গলায় বলল, চোখ দিয়ে গিলে খাচ্ছেন কেন? তরিত সোজা হয়ে বসে কফিতে চুমুক দেয় অপরূপা। সেও লজ্জা পাচ্ছে, ছোচের কোণে ফুটে আছে সেই লজ্জারাঙা হাসি। তবে সেই হাসি লুকিয়ে চেয়ে থাকার বিষয়টা অস্বীকার করে বললাম, কোথায় আবল তাবল বকবেন না একদম। কোথায় আবল তাবল বকবেন না একদম। এক ধাক্কায় নিচে ফেলে দেব। হাত পা ভেঙে পঙ্গু হাসপাতালে গড়াগড়ি খাবেন তখন। অরণ্য হাসলো, হেসে বললাম, আপনি কিন্তু সেই সময় আমার উত্তর এড়িয়ে গিয়েছেন। আমি মাফিয়া হলে আমায় ছেড়ে দেবেন? অরণ্যকে চমৎকার হাসি উপহার দেয় অপরূপাও। ওর সেই সিগনেচারের চোল পড়া মায়াবী হাসিটা। আর একটু চেপে বসলো অরণ্য কাছাকাছি। তারপর বলল, ডিপেন্ডস। সে কুচকে যায় অরণ্য। সন্ধিয়ান গলায় চিকিৎসা করে, ডিপেন্ডস অন হোয়াট? আপনি ভালো মাফিয়া নাকি খারাপ? রাতে নিস্তব্ধতা ভাঙলো অরণ্যের উচ্চ শব্দের হাসিতে। পেট চেপে হু হু করে হাসলো সে। পারলে এক্ষুনি বুঝি হেসে গড়াগড়ি দিত। কোনো রকমে হাসি আটকে বলল,
মাফিয়ারা ভালো হয় না ডক্টর ইবনাথ, তারা খারাপ হয়, নয়তো অনেক বেশি খারাপ হয়। ভালোর কোনো অস্তিত্ব নেই তাদের মাঝে। অবশ্য আপনি আমায় ছেড়ে দিতে পারেন, মায়ের সঙ্গে আমি কথা বলে নেব। আপনার এমন কেন মনে হলো আমি আমাদের রিলেশনশিপটাকে এতটা ঠুনকো ভাবি? এবারে পরিবর্তন হলো অরণ্যর গলার স্বর, ব্যতীত গলায় বলল, আমি সম্পর্কে বিশ্বাসী নই অপরূপা। কেন, আপনি কি একটু বেশি ছ্যাঁকা খেয়েছেন? আমি কবে ছ্যাঁকা খেলাম? অমনি না। দ্যাট ওয়াজ জাস্ট ইনফ্যাচুয়েশন, নাথিং এলস। আমি কোনো সম্পর্কে বিশ্বাসী নই। সম্পর্ক হয় শুধুমাত্র পার্টনারের ধোঁকা দেওয়ার জন্য। আমি ধোঁকাবাজকে পছন্দ করি না, হাত নিষ্পিস করে খুন করার জন্য। এটা আপনার ভুল ধারণা। দুনিয়ার সবাই যদি একে অপরকে চিট করত, তবে ভালোবাসা বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। অরণ্য জুহাই কফির মাগে শেষ চুমুক দিয়ে দূরের নিকোষ অন্ধকারে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার বাবা চিট করেছিলেন আমার মাকে। তখন আমার বয়স কত হবে? 5 বছর হয়তো। জীবনের করুণ পরিণতি দেখেছিলাম আমি। আপনার মা? এলিনা আহমেদ, যিনি আমার আসল মা। আচ্ছা, তারপর? আমার মা এলিনা আহমেদ বাঙালির বংশোদ্ভূত ইতালির নামকরা ধনী পরিবারের মেয়ে। সেখানে পরিচয় হয় এলিসন ডেনিজের সঙ্গে। তারপর তাদের প্রেম, বিয়ে আর ভালোবাসার ফলাফল আমি। আমরা ভালো ছিলাম, পারফেক্ট হ্যাপি ফ্যামিলি। 5 বছরের একটা বাচ্চার কাছে ভালো থাকা মানে যা বোঝায় তাই ছিল। বাবার আদর, মায়ের স্নেহময় শাসন। আমার বাবা মায়ের তেমন ঝগড়াঝাটি কখনো আমার চোখে পড়েনি কখনো। আচ্ছা, তারপর? এলিসন ছিলেন তুরস্কের নাগরিক, তবে সে ইতালিতে ছাত্র হিসেবে গিয়েছিল আত্মগোপনের জন্য, কারণ তিনি ইস্তাম্বুল ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন। এসব অবশ্য আমি অনেক পরে জেনেছি। আমার মা এলিনা চমৎকার গান গাইতেন জানেন। আমার গায়ের রংটাও তার মতোই। এলিসন ক্রিমিনাল হলেও সে মাকে ভালোবাসতো হয়তো। তারপর একদিন আমার মায়ের পরিচয় হলো মুনিয়া নামের এক বাংলাদেশির সঙ্গে। তিনি হয়ে গেলেন আমার মায়ের প্রিয় বান্ধবী। থাকার জায়গার অভাব ছিল এমনটা বলে মুনিয়া আন্টি আমাদের সঙ্গেই থাকতেন। আমার মায়ের এতে কোনো সমস্যা ছিল না, বরং আমার গ্র্যান্ডপার রেখে যাওয়ার বিশাল সাম্রাজ্যর দেখাশোনা করত এলিসন, যার কারণে সে ব্যস্ত থাকত। মা আর মুনিয়া আন্টি দুই বান্ধবী ভালো সময় কাটাতেন। মুনিয়া আন্টি ভীষণ সুন্দরী ছিলেন। আমাকে বলা হয়েছিল তাকে মুনিয়া আন্টি ডাকতে। ততদিন আমার বয়স 5-এ পড়েছে। ছোটবেলা থেকে আমার মেমোরি ভীষণ ভালো। মায়ের বাংলা ভাষাও আয়ত্ত করে ফেলেছি। তার সঙ্গে আমারও জমতো বেশ, কিন্তু এলিসনের সঙ্গে তার একটু বেশি সখ্যতা ছিল। আমার মা বোকা ছিল বলেই ধরতে পারেনি। এক রাতে আমি এলিসনকে মুনিয়া আন্টির ঘরে যেতেও দেখেছিলাম। এতক্ষণে এক নাগারে বলে থামলো অরণ্য। ব্যথিত নয়নে অরণ্যর কথা শুনছিল অপরূপা। ওকে বিন্দুমাত্র বিরক্ত বা বাড়তি প্রশ্ন না করে অরণ্যর মনে চেপে রাখা ভয়ঙ্কর অতীতের স্মৃতিকে উগরে একটু হালকা হতে দিতে চাইল অপরূপা। অরণ্যর হাতের উপর একটা হাত রেখে বললাম, মুনিয়া আন্টিকে আপনি আগে দেখেননি কোনোদিন? না, আমার মায়ের সঙ্গে ওনার নাকি শপিং মলে পরিচয় হয়েছিল। মুনিয়া পড়াশোনার জন্য এসেছিলেন ইতালি। ভয়ানক অর্থ সংকটে থাকার জন্য আমার মা তাকে সাহায্য করেছিলেন। অ্যান্ড গেমস হোয়াট, আমাদের বাড়িতেই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। আমার মা এলিসনকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, যার ফল তিনি পেয়েছেন নিজের মৃত্যু। অরণ্যর জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে ছলছলে হয় অপরূপার চোখ জোড়া। চমকালো খানিকটা, কারণ এই অতীত ওর অজানা ছিল। অরণ্যকে এতিমখানা থেকে এনেছিল ওর ফুপু, এমনটাই জানতো সে। অথচ অরণ্য নিজের অতীতে আটকে আছে এখনো। অরণ্যর বলা করুণ অতীতে ব্যতীত হয়ে অপরূপা একটু এগিয়ে মাথা রাখলো ওর কাঁধে। নিজের অজান্তেই হাতে ধরে রাখা হাতটা ধরে রাখলো দৃঢ়তার সঙ্গে। অপরূপার কাছে জীবন নিয়ে প্রতিনিয়ত নিজের মনে চলা বিতৃষ্ণা, গ্লানিবোধের একাংশ প্রকাশ করার পর অনুভব হলো ওর ভালো লাগছে। বুকের সঙ্গে যেন পাথর বাঁধা ছিল এতদিন। সেই অসহ্য দমবন্ধকর অনুভূতিরাও গায়েব হয়েছে। এক হাত জড়িয়ে নেয় অপরূপাকে, একটু ধরা গলায় বলল, সরি, আমি আপনাকে বোর করে দিলাম তাই না? এলিসন মুনিয়া এখন কোথায়? এই পর্যায়ে রহস্যময় হাসল অরণ্য। মানুষপটে ভেসে ভাসলো নিশুতি রাতের কিছু স্মৃতি। তবে মুখে বললাম, আমি জানি না অপরূপা, আমার জানার ইচ্ছেও নেই। জাহান্নামে যা করা। এবারে সরাসরি অরণ্যর চোখের দিকে তাকালো অপরূপা। সেই চোখ জোড়া লাল হয়ে আছে, চিকচিকও করছে বোধহয়। নিজের প্রিয় মায়ের
বিয়োজনের ক্ষত এখনো সেরে ওঠেনি তার। অরণ্যর খড়খড়ে গালে হাত রেখে দৃঢ় গলায় অপরূপা বলল, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না অরণ্য। আপনার পেশা জাতপাত আমার কিছুর তোয়াক্কা নেই। আমি আপনার সঙ্গে আজীবন থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গ চাই। রাখবেন আমাকে নিজের পাশে। প্রাণ একটু বাইরে যাবে আজ। আদনান বেরিয়ে গিয়েছে সেই কোন সকাল। আপাতত সে সম্পূর্ণ ফ্রি। শপিং মল থেকে কিছু কেনাকাটা করার প্রয়োজন, অবশ্য নিজের জন্য নয়, অনাগত সন্তানের খুশিতে সেই দিন গুনছে ব্যাকুলভাবে। আদনান এবং সে দুজনই এতিম। বাঙালির চিরাত নিয়ম সাধারণ বাচ্চার আনুষঙ্গিক জিনিসপত্র নানি বা দাদি পছন্দ করে কেনেন, কিন্তু ওদের তো কেউ নেই। আর আদনান, সে এই সব বুঝেও না। ফলস্বরূপ প্রাণকেই সব কিছু ঠিকঠাক করতে হবে। ইঁদুরটা বাচ্চার কথা শুনে এক গাদা খেলনা কিনেছে। সেসব সাধারণ বাচ্চাদের প্রয়োজন হয় অনেক পরে। এই নিয়ে একচোট হেসে গড়াগড়ি খেয়েছে প্রাণ। ওর সারাদিন কাটে অনাগত সন্তানের খেয়ালে। ওরা দুজনই যেমন বাবা মায়ের ছাত্রা ছায়াহীন, তার বাচ্চার ভবিষ্যৎও যেন এমন না হয় সেই ভয় সিটিয়ে থাকে সারাটা ক্ষণ। পেটের উপর আলতো করে হাত বুলিয়ে কথা বলে প্রাণ প্রতিনিয়ত। ওরই যর্ষে বেড়ে ওঠা প্রাণের সঙ্গে সে ছেলে হবে নাকি মেয়ে, তার নাকি নাম নাকি কি রাখবে, সবকিছু ঠিকঠাক থাকবে কিনা, এসব দুশ্চিন্তার মাঝে জুটেছে আদনানের এক গাদা ফালতু নিয়মকানুন। প্রেগনেন্সির কারণে এমনিতে হরমোনে অহেতুক নড়াচড়ায় মেজাজ ঠিক থাকে না ইদানিং। সামান্য কোনো স্মেলে বমি করে ভাসিয়ে ফেলে সে। খাবার খেতে পারে না একেবারেই। তারপর ইঁদুরটা গাদাখানিক নিয়ম নিয়ে বাড়াবাড়ি, তখনই মেজাজ চড়ে যায় আরও তরতরিয়ে। ইচ্ছে তো করে মাথা ফাটি দিতে, শুধু একটু ভালোবাসে তাই নিজেকে সামলে নেয় প্রাণ। তবে আজ শরীরটা বেশ ঝরঝরে লাগছে, তাই তো সিয়াকে ডাকলো একটু মার্কেট থেকে ঘুরে আসবে। বাইরে যাবার ক্ষেত্রে আদনানের অবশ্য নিষেধাজ্ঞা নেই, কিন্তু সখানে গার্ড পেছনে লাগিয়ে দেয়। মানুষজন এমনভাবে তাকায় যেন প্রাণ কোনো আজব চিড়িয়া। প্রাণের মতো সাধারণ আটপরি বাঙালি রমণীর পেছনে এক গাদা বিদেশি লোক ঘুরছে, ভাবতেই মেজাজটা চটে যায় ওর। দূর ভালো লাগে না এসব মাফিয়া টাফিয়া। বিয়ে করে জীবন তেনা তেনাই হয়ে গেল। যাক, কি আর করার। জীবনের কোন কুক্ষণে এই ইঁদুরটাকে ভালোবেসেছিল প্রাণ। এখনো ভেবে কি হবে, তার চেয়ে বাচ্চার জন্য কেনাকাটাই করা যাক ভেবে আদনানকে বকাবকি করতে করতে সামান্য সময়ের জন্য ইস্তফা দেয় প্রাণ। 3 মাসের পেজ একটু ফুলে আছে, এটাকে ঢাকতে একটা সুন্দর ঢিলাঢালা গাউন পরল প্রাণ। ওনাটাও নেয় বেশ পরিপাটি করে, চুলগুলো পনিটেল বেঁধে পড়লো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ফেস মাস্ক। এটা ছাড়া বাইরে যাবার কথা ভাবতেও পারে না প্রাণ। আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকাটাও বিরক্তিকর। তৈরি হবার ফাঁকে বাজলো প্রাণের ফোন। ওপাশ থেকে আদনান মেসেজ পাঠিয়েছে। ইংরেজির বংশধর, অবশ্যই ইংরেজিতেই লিখেছে। Going outside Dhaka. Have your medicine timely and most important, don't eat street food. মেসেজ দেখে মেজাজ চড়লো প্রাণের। বিড়বিড় করে বলল, স্ট্রিট ফুড না খেয়ে তোর কল্লাটা চিবিয়ে খাবো রে ধলা ইঁদুরে ছাও। সে বিরক্তির রেশ ধরে ফিরতি জবাব পাঠালো প্রাণ। নিজের কাজ করো ইঁদুর কোথাকার। সেই সঙ্গে একটা ছুরির ইমোটিকন, কিন্তু ওসব ছুরির ইমোটিকনে কি ভয় পায় আদনান মুনতাসির? তার ফিরতি মেসেজ এলো অল্প সময়ের মধ্যে। Love you both. Be safe, my life. আদনানের ভালোবাসাময় মেসেজেও মন ভালো হলো না প্রাণের। মেজাজ খারাপ নিয়ে নিচে আসতে সিয়ার সঙ্গে দেখা হলো প্রাণের। চুপচাপ সোফায় বসে ফোনে ঘাটছে এক মনে। মেয়েটাকে দেখলে ওর এক পুরনো স্কুলের বন্ধুর কথা মনে পড়ে। সাব্বির নাম ছিল ছেলেটার। সেই ছেলের সঙ্গে সিয়ার চেয়ার অসম্ভব মিল। স্কুলের পুরনো কোনো বন্ধুর সাথে কোনো যোগাযোগ নেই ওর, তাহলে হয়তো জানতে পারতো। সিয়াকে জিজ্ঞেস করবে আজও। বেশ কয়েকটি বেপি সব খুঁজে ছেলে মেয়ে উভয়ের জন্য জামা কাপড় কিনলো প্রাণ। তার মধ্যে মেয়ে বাচ্চার কাপড় চোপড় বেশি। একটা মেয়ের যে ভীষণ শখ ওর, ছেলে হলে দেখা যাবে সেও আদনানের মতোই হয়ে যাবে। একটা ইংরেজের বংশধর নিয়ে কি প্রাণ কম যন্ত্রণায় আছে? তার চেয়ে মেয়ে ভালো, পুতুলের মতো সাজিয়ে রাখবে তাকে। আশেপাশে ঘুরছে 20 জন অস্ত্রধারী গার্ডস। মানুষজন চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে প্রাণকে দেখছে। অত গার্ডস নিয়ে যেই শপে যাচ্ছে, কিছুক্ষণ পর দোকান ফাঁকা হয়ে যাচ্ছে। তার উপর বেশিরভাগ গার্ড বিদেশি। আদনানের আদেশ তারা এমনভাবে পালন করে যেন চাবি দেয় পুতুল। বিরক্তিতে চিরবিরে উঠছে প্রাণ। সেই বিরক্তি নিয়েই সিয়াকে ডাকলো সে একটু এগিয়ে বাচ্চা ছেলেদের রম্পার সেট দেখছে। সিয়া। জি ম্যাডাম। উফ,
তুমি অন্তত আমায় ম্যাডাম বলো না, আপু ডাকবে কেমন? জি ম্যাডাম। আচ্ছা তুমি একটু ওয়াশরুমে যাবো? মানে আপু? আচ্ছা আমি একটু ওয়াশরুমে যাব। এই সান্নাদের এখানে আটকে রাখো। লেডিস ওয়াশরুমের বাইরে এদের দাঁড় করিয়ে রেখে যেতে ভালো লাগবে না আমার। কিন্তু ম্যাডাম আপনার সেফটি। ওয়াশরুমে যাব, সেখানে আবার সেফটি দিয়ে কি হবে? এদেরকে আটকে রাখো, আমি 5 মিনিটে ফিরে আসব। আমি আসবো? ওয়াশরুমে যাচ্ছি সিয়া, এবার একটু ক্ষান্ত দাও আমায় তোমরা। এ নাও কার্ড, তুমি বিল পে করে দাও। বলেই চলে গেল প্রাণ। যাবার আগে প্রত্যেকটা গার্ডকে কড়া স্বরে বলে গেল। ডোন্ট ফলো মি। মুখ চাচাই করতে থাকে প্রত্যেকে। ম্যাডাম তো ডোন্ট ফলো মি বলেই চলে গেলেন, কিন্তু তাদের চিফ যদি জানতে পারে চামড়াই না উঠিয়ে দিবে তাদের, সেই খেয়াল আছে ওনার। ওয়াশরুমে এসে মুখে পানি দেয় প্রাণ। তাছাড়া প্রেগনেন্সির সময় বারবার ওয়াশরুমে যাওয়া আসাটা এক প্রকার অবধারিত। চোখে মুখে পানি দিয়ে কাজল ঠিক করে আয়নায় ফুটে থাকা প্রতিবিম্বে দেখে আতকে উঠে প্রাণ। লম্বা চড়া কোনো পুরুষ, সম্ভবত কালো লং ওভারকোট, মাথায় ক্যাপ, কালো মাস্ক, সেই সঙ্গে কালো চশমা, নিজেকে রেখেছে আড়াল করে, হাতে একটা ব্রিফকেস। আশেপাশে তাকালো প্রাণ। কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন মহিলা থাকলেও এখন প্রত্যেকেই অজ্ঞান নাকি মৃত সেটা বোঝা যাচ্ছে না। তবে তারা মেঝেতে লুটিয়ে আছে দরজার কাছে। আগন্তুককে লক্ষ্য করে তোতলানো গলায় বলল, আমি চেঁচালে আপনি কিন্তু বেঁচে ফিরতে পারবেন না। কোনো কথা না বলে আগন্তুক সেই হেঁটে এলো প্রাণের সামনে। ফের তোতলানো কণ্ঠে বলল, দেখুন আমার ক্ষতি করার চেষ্টা করবেন না সিয়া, জন হেল্প। বলে তার সাথে চেঁচালো প্রাণ। তবে সেই শব্দ ওর কান পর্যন্ত গেল বলে তো মনে হলো না। মাস্কের আড়াল থেকে ভেসে এলো হাড় হিম করা কণ্ঠস্বর, মিসেস টেনিস, চেঁচিয়ে লাভ নেই, ওয়াশরুমটা সাউন্ড প্রুফ। আপনি চেনেন আমাকে? অন্বেষা প্রাণ, জন্মস্থান যশোর, অ্যান্ড নাও ওয়াইফ অফ আদনান মুন্তাসির টেনিস, রাইট? কি চাই আপনার? আমাকে যেতে দিন, আমার হাজবেন্ড। ইয়েস মিসেস টেনিস, ইয়োর হাজবেন্ড। হু ইজ হি? উনি কে আপনি জানেন? এবারে কিছুটা ধাতস্থ হলো প্রাণ। আচ্ছা তবে আদনানদের শত্রুদের কেউ নিশ্চয়ই। আর একটু ভালোভাবে খেয়াল করলো এটা নাকি অরণ্য কিনা বোঝার জন্য, কিন্তু অরণ্যর কণ্ঠস্বর প্রাণ চেনে। এই আগন্তুক অন্য কেউ বুঝে ওনা টেনে রাখলো পেটের উপর, কড়া স্বরে বললাম, আপনার কাছ থেকে জানার প্রয়োজন নেই। আছে মিসেস টেনিস, কারণ আমি যেটা জানি আপনার হাজবেন্ড, সেটা আপনাকে কখনো জানতে দেবে না। চেহারা থেকে মাস্ক এবং সানগ্লাস সরালো সে আগন্তুক। চমকে উঠে প্রাণ। ধরা গলায় অস্ফুট স্বরে বললাম, রকস্টার তুর্য রায়হান। গালের দাড়িতে হাত বুলালো তুর্য। হাত বুলিয়ে বললাম, দ্যাটস হোয়াট এভরিবডি নো মিসেস টেনিস। আপনি আমাকে চেনেন, জানতে পেরে আমি আপ্লুত। প্রাণ বুঝলো আদনান যে একজন মাফিয়া। তুর্য হয়তো ভেবেছে প্রাণ জানে না, তাই একটা দম ফেলে বলল, একজন রকস্টারের আমার সঙ্গে কি প্রয়োজন? তাছাড়া আদনান সম্পর্কিত কোনো কিছু আপনার কাছ থেকে জানার প্রয়োজন নেই আমার। প্লিজ লিভ। বাইরে গার্ডস আছে, আপনি দেখেছেন তো। কোনো সিন ক্রিয়েট করবেন না। তুর্য জবাব এলো তড়িৎ গতিতে, দাঁতে দাঁত চেপে নিজের রক্তচক্ষু নিয়ে বললাম, প্রয়োজন আছে মিসেস টেনিস, কজ আই উইল কিল ইয়োর হাজবেন্ড ভেরি সুন। ইটস ইউর চান্স, লিভ মি। ইটস ইউর চান্স, লিভ হিম। আমি আপনার ক্ষতি করতে চাই না। আমার কথা না শুনলে আপনাকে বান্দরবনে নয় চাঁদের দেশে পাঠিয়ে দেব, যেখান থেকে আপনার হাজবেন্ড চাইলেও আপনাকে ফিরিয়ে আনতে পারবে না। এই মিসেস পিশাচিনি। অর্ণর আদুরে স্বরের সম্বোধনে কমফোর্টার নিচে আর একটু সিটিয়ে গেল অপরূপা। ঘুম ওর ভেঙেছে সেই কখন, অথচ মরা মাছের মতো এখনো উল্টে পড়ে আছে ও। রাতের কথা মনে পড়তেই আরো বেশি লজ্জা লাল নীল হলো সে। মনে মনে ভাবলো, বলল, এই ঘুম আপনার সামনে ভাঙবে না অরণ্য জুহাই। অপরূপা সারা শব্দ না পেয়ে ফের ডাকলো অরণ্য। এবারে অবশ্য ওসব যোগিনী ডাকিনী পিশাচিনী নয়, মিষ্টি করে পড়ল, অপরূপা। বলে কম্পিউটার সরাতে গেলেও চেপে ধরে অপরূপা। বাঁকা হাসে অরণ্য। আচ্ছা সারাক্ষণ ফটর ফটর করা তার শাকচুনি বউ কিনা তাকে লজ্জা পাচ্ছে? সুযোগে সদ্ব্যবহার করা যাক। তবে ছটফট উঠে দাঁড়ালো অরণ্য। কামরার প্রবেশ দরজার কাছে যেয়ে বললাম, কিছু কাজ পড়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, টেক কেয়ার। বলে দরজা খুলে ফের বন্ধ করে দেয় অরণ্য। অরণ্য কামরায় নেই এতটুকু নিশ্চয়তা পেয়ে ধীরে ধীরে কম্পিউটার আড়ালে থাকা অপরূপা ইবনাথ মাথাটা খোলসের মধ্য থেকে কচ্ছপের মতো বের করার মতো বেরিয়ে এলো। ইস,
সামান্য একটা টি শার্ট পরে আছে শুধু। এই অবস্থায় অরণ্যর সামনে থাকা কোনোভাবেই সম্ভব নয় ওর জন্য। বিছানা ছেড়ে উঠে রুমে থাকা কাঠের কারুকাজ করা 5 ফিট উচ্চতার আয়নার সামনে গিয়ে দাঁড়াইছে। গলার ভাঁজে ফুটে থাকা লাল বর্ণের দাগগুলো জানান দিচ্ছে গতরাতের অঞ্জিজালিক কিছু মুহূর্তের। লজ্জা আইচাই করতে থাকা অপরূপা একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পেত কেউ একজন। মুগ্ধ হয়ে তার লাজে রাঙা মুখটা দেখে বিমোহিত হচ্ছে প্রতিপল। শুকনো মরুর জীবনে এক পশলা বৃষ্টির আগমনে যেমন সতেজ থাকে সবচা, তার তনুমনে একইভাবে প্রাণের সঞ্চালন ঘটেছে। রাতের উষ্ণ চুম্বনের স্মৃতি ফের ভাসল দুজনের মানসপটে। অরণ্য তখন ভীষণ ব্যস্ত, নিজের কার্যক্রম চালাতে শুরু করেছে অপরূপার অধৈর্য রায়। তবে ধ্যানভঙ্গ হলো অপরূপার শক্তপোক্ত ধাক্কায়। লাজুক হেসে বলল, এসব চলবে না অরণ্যজু ভাই। বলে বারান্দা থেকে দৌড়ে পালিয়ে এলো অপরূপা। অন্যদিকে অরণ্য অবশ্য অন্য কিছু ভেবেই নিয়েছে। অপরূপার অসম্মতিতে ওকে ছুঁয়েছে ভেবে বিষিয়ে উঠল সবকিছু। এমনটা হয় ওর সঙ্গে বরাবরই। যাকে আপন করে আঁকড়ে ধরতে যায় সেই যেন ওকে দূরে সরিয়ে দেয়। আরও কিছুক্ষণ বসে থেকে ভেতরে এলো অরণ্য। বিছানায় চুপ করে বসে আছে অপরূপা। হাঁচু ভেঙে অপরূপার মুখোমুখি বসলো অরণ্য। বসে বলল, আই এম সরি অপরূপা, আপনাকে বিব্রত করতে চাইনি। এমন আর কোনোদিন হবে না। আমি অন্য রুম নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি অন্য রুম নিয়ে নিচ্ছি। কালই আপনাকে ক্যাম্পে পৌঁছে দিয়ে আসবো। আপনি চাইলে আমাকে ছেড়ে যেতে পারেন। অরণ্যর কথা শুনে হতবাক হয়েছে অপরূপা। অল্প কিছুক্ষণ আগেই তো এই মাথামোটা লোককে অপরূপা বোঝালো সে কখনো অরণ্যকে ছেড়ে যাবে না, তাহলে নাকি অপরূপার লজ্জা পাওয়াটা এই লোক বোঝেনি। কপাল চাপড়ালো অপরূপা, তারপর বলল, আপনি যেমন মাথা মোটা, আপনার সঙ্গে থাকাটা আসলে রিস্কি। আমি মাথা মোটা? অবশ্যই। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন অপরূপা। বেশ করেছি, এত মাথা মোটা লোক আমি জীবনেও দেখিনি। বলে বিছানা থেকে উঠে বারান্দায় চলে গেল অপরূপা। গিয়ে বেশ অবাক হলো, বৃষ্টি এলো কখন? তা আবার ঝুম বৃষ্টি। কিছু সময় আগেও না তারা ঝলমলে আকাশ দেখে গেল। অবশ্য হবারই কথা। বৃষ্টিতে ভেজার জন্য পা বাড়লো অপরূপা। গিয়ে দাঁড়ালো বারান্দার কার্নিশে ঘেসে বিড়বিড়িয়ে বলল, সব মাথা মোটা এক জায়গায় জড়ো হয়েছে, আমি লজ্জা পাচ্ছি। এ লোক সেটাও বোঝে না, মাথা মোটা মাথা পাগল কোথাকার। ব্যাস তারপরে অনুভব করতে থাকে অপরূপা একজোড়া উষ্ণ পৌরুষালী হাত এসে বাহুবন্ধন আঁকড়ে ধরে রেখেছে তাকে। তার গরম নিঃশ্বাসের ছোঁয়া অনুভব করতে থাকে। জানেন তো, আমার সবকিছু বুঝতে কিছুটা দেরি হয়ে যায়, কিন্তু আপনার সম্মতি আমি বুঝে নিয়েছি অপরূপা। নিউ ইয়র্কের ঘড়িতে তখন রাত 3টা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তুর্য উদ্ভ্রান্তের মতো ছুটে এলো হাসপাতালে। ওর পরিচিত একজন অপেক্ষায় ছিল গাড়ি নিয়ে এয়ারপোর্টে। সেই গাড়ি করে এসেছে। গাড়ি থেকে নেমে হাসপাতাল প্রাঙ্গণে চূড়ান্ত অবহেলায় ফেলে রাখা গাড়িটা না পার্ক করেই ছুটলো হাসপাতাল অভিমুখে। চোখে মুখে উচ্ছ্বাস, ঘন পাপড়িগুলো একটু ভেজা। মাইনাসের ঘরে থাকা তাপমাত্রাও। তারপরে পাতলা টি শার্টের সঙ্গে কালো উইন্ড ব্রেকার। হাসপাতালের সিকিউরিটি গার্ড ক্রমাগত হুইসেল বাজিয়ে চেঁচামেচি করে আটকাতে চাইছে, তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ওর। লিফটের জন্য অপেক্ষা না করে লম্বা লম্বা কদম ফেলে এক ছুটে এলো তরুর কেবিনের সামনে। দীর্ঘ 9 মাস পর ওর তরুর চোখ মেলেছে। হাসপাতাল থেকে খবর পৌঁছাতেই ছুটে এসেছে তুর্য। এক মুহূর্ত দেরি করেনি। কেবিনে প্রবেশ করেই দেখলো তরুর হাসি খুশি চেহারাটা। এক পশলা অনাবিল আনন্দের ঢেউ আশ্রে পড়লো তুর্যর বক্ষপিঞ্জরে। ও তরু হাসছে কতদিন পর। আর কোনো কষ্ট ছুঁতে পারবে না তরুকে। আজ সবাই আছে হাসপাতালের ফোল্ডিং বেজে তরু। পরনে আকাশি রঙের হাসপাতালের পোশাক, দ্বিগুল কেশরাজি সেই কবে কেটে ফেলা হয়েছিল ওর। কয়েক মাসে মাত্র 3-4 ইঞ্চি। তুর্যকে দেখে এত সুন্দর করে হাসলো তরু। উচ্ছ্বাস নিয়ে বলল, তুর্য ভাই, তুমি এসেছো? কতদিন পর তরুকে হাসতে দেখলো ও। এগিয়ে এসে কাপা গলায় ডাকলো, লতা পাতা। তুর্যকে দেখে আরো চওড়া হলো তরুর হাসিটা। সেও হাত বাড়িয়ে ধরলো তুর্যকে। ব্যাস তড়িৎ শীর্ণ হাতখানা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে ছোট্ট করে একটা চুমু আঁকলো। বারবার চোখ জোড়া ভিজে যাচ্ছে ওর। বিস্ময় নিয়ে তুর্যকে দেখতে থাকে তরু। কেমন যেন জিজ্ঞাসু দৃষ্টিতে ওর সন্দিহান হয়ে বলল, আমি এখানে কেন তুর্য ভাই? আমার কি হয়েছিল? এবার একটা ঝটকা খেলো তুর্য। পাশে দাঁড়ানো ডক্টর দিকে একবার তাকিয়ে তোতলানো গলায় বলল, কি আবার হবে? সারাদিন ঘোড়ার মতো লাফাস। সে লাফানোই কাল হলো তোর জন্য। চ্যাং মাছের মতো উল্টো পড়ে গেলি সিঁড়ি থেকে।
তেলাবোকার মতো থেতলে গেলি, তারপর চিংড়া মাছের মতো মাথা থেকে সব বেরিয়ে গেল। হতবাক হয়ে তুর্যের কথা শুনতে থাকে তরু, কিন্তু ও যদি সিঁড়ি থেকে পড়েই যাবে তবে ওর কিছু মনে পড়ছে না কেন? ফের শুধায় তরু। তাই তাই আবার কি লতা পাতা? বেল মাথা ভেঙে 4 টুকরো হলো, আমি কুড়িয়ে এনে ডাক্তারকে দিলাম, নয়তো আধা পাগল তোর মাথাও থাকতো না, গাধা। আধা মাথাও হয়। আচ্ছা, আমি কেন সিঁড়ি থেকে পড়ে গিয়েছি তুর্য ভাই? আমাদের বাড়ির সিঁড়িতে পড়েছিলিস, তুই জানিস? আর একটু হলেই তোর পা খিটে ফেলতে হতো, ল্যাংড়া হয়ে যেতি রে লতা পাতা, ল্যাংড়া আমের মতো ল্যাংড়া খোড়া হয়ে যেতে। পরে তোকে বিয়ে করতো কে? হ্যাঁ, মহাখালী ওভার ব্রিজের উপর থালা হাতে বসতে হতো না তখন? ফাউল কথা বলবে না তুর্য ভাই, সত্যি করে বলো, আমি কোথায়? আম্মু আসেনি? বাবা কোথায়? তোর কিছুই মনে নেই তরু?